ডিজিজও যদি হয়, তাহলে সেই ফার্মটাকে রক্ষা করার জন্য কি, কি প্রিকশন নিতে হবে? হয়তোবা তার পাশের এলাকায় দেখা দিয়েছে ডিজিজটা। তো সেইটার জন্য সে জিনিসটা জানতে পারে, তখন কিন্তু সে কিন্তু প্রিকশন নিবে। হয়তোবা সে বায়োসিকিউরিটিটা বাড়ায় দিবে ফার্মের, অথবা সে কিন্তু ইমিউনাইজেশন এ যাবে, হ্যাঁ? ডিওয়ার্মিং করবে। এই ধরনের কিছু সে কিন্তু এক্সট্রা প্রিকশন নিবে। এইজন্যে কিন্তু নোটিফিকেশনের তোমার উপকারিতা আরকি। তারপর আসতেছে তোমার যে আর্লি ডায়াগনোসিস। দেখো যে আর্লি ডায়াগনোসিসটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমরা যে ডায়াগনোসিসটা করি। সাধারণত ডায়াগনোসিসটা তোমার ২ ধরনের হয়। একটা হচ্ছে প্রিজাম্পটিভ আর একটা হচ্ছে তোমার কনফার্মেটরি। তো প্রিজাম্পটিভ ডায়াগনোসিসটা আমরা হয়তোবা ক্লিনিক্যাল সাইন সিম্পটম বা পোস্টমর্টেম লেশন, পাশাপাশি ২-১ টা একদমই খুবই কুইক যে কিছু টেস্ট আছে, কিট টেস্ট, এবং ধরো বিভিন্ন ধরনের, সেটা ইমিউনোলজিক্যাল হতে পারে, বায়োকেমিক্যাল হতে পারে। এই ধরনের এগুলা দিয়ে আমরা কিন্তু প্রিজাম্পটিভ ডায়াগনোসিস করি, এবং এই প্রিজাম্পটিভ ডায়াগনোসিসটাকে এখানে আর্লি ডায়াগনোসিস বলা হচ্ছে। যে আর্লি ডায়াগনোসিস helps us to take immediate curative and preventive measures for the particular disease। তাহলে আমাদের এই আর্লি ডায়াগনোসিসটা কি করতেছে, যে আমাদের তোমার হচ্ছে যে ইমিডিয়েট কিছু প্রিভেন্টিভ মেজার্স নিতে ওই ডিজিজের এগেইনস্টে হেল্প করতেছে। এবং এটার মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক আছে। দেখো যে এটা কি করতেছে, যে রিপ্রেজেন্টেটিভ কভারেজ অফ দ্য টার্গেট অ্যানিমাল পপুলেশন বাই ফিল্ড সার্ভিস ইন গুড কোঅপারেশন উইথ দ্য অ্যানিমাল ওনার্স। তাহলে প্রথমে আমরা কিন্তু কিছু টার্গেট অ্যানিমাল পপুলেশন সিলেক্ট করে নেব। হোল পুরা অ্যানিমাল টাকে পুরা পপুলেশনটাকে না নিয়ে আমরা কিছু টার্গেট অ্যানিমালকে সিলেক্ট করব, যারা কিন্তু হবে কি রিপ্রেজেন্টেটিভ হবে। এবং ফলে কি হচ্ছে, ওই অ্যাবিলিটি টু আন্ডারটেক দ্য এফেক্টিভ ডিজিজ ইনভেস্টিগেশন অ্যান্ড রিপোর্টিং। তার মানে ওই যে রিপ্রেজেন্টেটিভ যে গ্রুপটা আমরা সিলেকশন করলাম, সেই গ্রুপটার উপর কিন্তু আমরা ইনভেস্টিগেট করব, এবং আমরা কিন্তু তাকে কিন্তু একটা রিপোর্টিং করতে পারবো আর কি, কাকে? সেন্ট্রাল অথরিটিকে। এবং অ্যাক্সেস টু দ্য ল্যাবরেটরিজ ক্যাপাবল অফ ডায়াগনোসিং অ্যান্ড ডিফারেন্সিয়েটিং রিলিভেন্ট ডিজিজেস। ফলে কিছু ল্যাবরেটরি মেজারমেন্ট আমরা নিব, বা ল্যাবরেটরি টেকনিক অ্যাপ্লাই করব, যাতে করে কিন্তু ওই ডিজিজটাকে প্রাথমিক অবস্থায় আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং হচ্ছে যে রিলিভেন্ট ডিজিজ যেগুলো আছে, দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তোমার অনেক ডিজিজের সাইন সিমটম কিন্তু এক হতে পারে, কাছাকাছি যেগুলো আছে। তো এই ধরনের রিলিভেন্ট ডিজিজগুলোকে কিন্তু আমরা ডিফারেনশিয়েট করতে পারবো। তাহলে এটাই হচ্ছে যে আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে আমরা কিন্তু কিছু কিউরেটিভ এবং প্রিভেন্টিভ মেজার্সটা কিন্তু নেওয়া সম্ভব। এবার হচ্ছে যে আইসোলেশন। The animals which are known to be or suspected to be affected with contagious disease must be isolated from the apparently healthy animals। তাহলে যে সমস্ত অ্যানিমালগুলো তোমার হচ্ছে যে আমরা সাসপেক্ট করতেছি যে এরা কিন্তু কোনো একটা কন্টাজিয়াস ডিজিজের সংস্পর্শে আসছে, বা তার মধ্যে হয়তোবা দেখা দিচ্ছে, সেই অ্যানিমেলগুলোকে আমরা, যেটা অ্যাপারেন্টলি যেগুলোকে মনে হচ্ছে যে হেলদি অ্যানিমেল, সেগুলো থেকে আমরা কিন্তু আলাদা করে ফেলবো। এবং ফর দিস পারপাস উই নিড এ সেপারেট বিল্ডিং, সেপারেট হাউস। এখানে আসলে সেপারেট বিল্ডিং বলতে বোঝা হচ্ছে তার যে থাকার যে জায়গাটা আছে, দ্যাট মিনস তার যে তোমার হচ্ছে ফার্ম প্রিমিস বা স্ট্যাবল যেগুলো আছে, বা পোল্ট্রি শেড, এই ধরনের বিল্ডিং গুলাকে বলা হচ্ছে যে সেপারেট বিল্ডিংটা তার জন্য কিন্তু ডিজাইরেবল। অ্যান্ড দেন হচ্ছে যে তোমার সেপারেট বাকেটস, গ্রুমিং টুলসটা অবশ্যই লাগবে, পাশাপাশি একজন সেপারেট অ্যাটেন্ডেন্ট লাগবে। অবশ্যই তার যে সমস্ত খাবার পাত্র, পানির পাত্র, বা তার যে গ্রুমিং যে অ্যাপারেটাস যেগুলো আছে তাকে পরিষ্কার করার জন্য, সেইগুলা কিন্তু আলাদা হতে হবে। এবং হচ্ছে তোমার অবশ্যই কিছু যে আমাদের সেপারেট অ্যাটেন্ডেন্টটা লাগবে। কিন্তু যদি সেপারেট অ্যাটেন্ডেন্ট না হয়, তো সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের প্রথমে হেলথ অ্যানিমেল গুলাকে সে তার যত্নাদি শেষ করবে, and তারপরে হচ্ছে তোমার ডিজিজড অ্যানিমেলের সে কেয়ার বা অ্যাটেন্ড করবে আর কি। হচ্ছে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন এই শব্দটা এখন বহুল প্রচলিত। দেখো যে কোয়ারেন্টাইন মিন্স দ্য সেগ্রিগেশন অফ দ্য, অ্যান্ড ইট ইজ অলসো অফেন দ্য মোস্ট কস্ট ইফেক্টিভ। এটা অবশ্যই তোমার কস্ট ইফেক্টিভ হবে, এবং এটার মাধ্যমে নট অনলি ইজ দ্য ডিজিজ ইরাডিকেশন ক্যাম্পেইন শর্টার অ্যান্ড অ্যাচিভড ফর এ লোয়ার ওভারঅল কস্ট, but there is a much shorter waiting period before the country can be recognized as being free of the disease and the export of the livestock and animal products resumed। আসলে এখানে বোঝানো হচ্ছে যে যখন তোমার হচ্ছে যে ডিজিজটা এতটাই কন্টাজিয়াস, আমরা কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারবো না, এবং ডিজিজটা অন্যের মধ্যে ছড়ানো আছে, বা কোনো ধরনের কোনো জেনেটিক ইমপ্লিমেন্টেশন আছে,
সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে যেমন ফর এক্সাম্পল এখন কিন্তু তোমরা হয়তোবা নিউজ জানো যে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে বার্ড ফ্লু দেখা দিয়েছে। আমাদের দেশেও আছে বাট সেটা অতটা স্বীকার করা হয় না বা অতটা সেই আকারে হয়তোবা ছড়ায়নি। কিন্তু ইন্ডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে। দ্যাটস ওয়াই বাংলাদেশ কি করেছে যে ইন্ডিয়া থেকে আপাতত কিন্তু পোল্ট্রির বাচ্চাগুলা কিন্তু ইম্পোর্ট করা বন্ধ আছে বা ডিম আনা কিন্তু বন্ধ আছে। তো এই যে এইটা হচ্ছে এইটাকে প্রিভেন্ট করার জন্য কোন দেশ বা কোন অঞ্চল যেন এই জিনিসটাকে ফেস না করতে হয়। এইভাবে যেন না করতে হয় সেইজন্যই কিন্তু খুব দ্রুত এই ধরনের কন্টাজিয়াস বা এই ধরনের হঠাৎ করে যে ডিজিজটা এমার্জড হয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু স্ট্যাম্পিং আউট অথবা টেস্ট অ্যান্ড স্লটার এর দিকে তোমার আগাতে হবে আরকি। The carcass must be disposed of either by burial or by burning. আ সো কার্কাস যেটা হচ্ছে যে মৃতদেহ যেটা। অনেক সময় মৃতদেহের মধ্যে কিন্তু তোমার জীবাণুটা থাকতে পারে। সেইজন্য এই জীবাণুটাকে করার জন্য তোমার হচ্ছে এটাকে ডিসপোজ করে ফেলতে হবে বারিয়াল এর মাধ্যমে অথবা বার্নিং মাধ্যমে। Immunization means the increasing the resistance of the animal against the infectious disease by artificial means, particularly by vaccination. এখানে আসলে immunization বলতে আমরা ভ্যাকসিনেশনের কথাটাই বলতে চাচ্ছি। যে ভ্যাকসিন work by stimulating an immune response in an animal without causing the disease itself. তাহলে ভ্যাকসিন কিন্তু তোমার ইমিউন রেসপন্সকে স্টিমুলেশন দিচ্ছে এবং তার মধ্যে কোনো ধরনের ডিজিজ প্রোডাকশন না করে। আসলে ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যে ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিন ডেভেলপ করতে চাচ্ছি, সেই ডিজিজটার জীবাণুটা দিয়েই কিন্তু আমরা ভ্যাকসিনটা বানাচ্ছি। ফর এক্সাম্পল তুমি যদি পিপিআর বা এফএমডি বলো, এফএমডি ভাইরাস দিয়েই কিন্তু এফএমডি ভ্যাকসিনটাকে বানানো হচ্ছে। সেই ভাইরাসটাকে কালেকশন করে তাকে বারবার প্যাসেজিং করে তাকে কিন্তু কিল করে অথবা তাকে তার ক্ষমতাটা কমায় দিয়ে অ্যাটেনুয়েশন করে তার মধ্যে আমরা কিন্তু প্রসেস করে সেই ভ্যাকসিনটাকে ডেভেলপ করতেছি এবং ভ্যাকসিনটা যখন দেওয়া হচ্ছে সেই অ্যানিমেলটাকে, তখন সেই অ্যানিমেলটার মধ্যে কিন্তু কিছুটা ইমিউন রেসপন্স ক্রিয়েট হচ্ছে এবং সেই অ্যানিমেলের বডিটা বা তার ইমিউন সিস্টেম কিন্তু সেই অ্যান্টিজেন বা সেই জীবাণুটাকে কিন্তু চিনে রাখতেছে। ফলে সে যদি কখনো ওই ভাইরাসটা দিয়ে বা ওই ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু সে যদি আক্রান্ত হয়, তখন সে যেহেতু তার ইমিউন সিস্টেম ওটাকে চিনে, সে কিন্তু খুব দ্রুত রেসপন্স করবে এবং হচ্ছে খুব দ্রুত তোমার অ্যান্টিবডি ডেভেলপ করবে। এটাই বলা হচ্ছে যে দিস মিনস ইফ অ্যাপ্রোপ্রিয়েটলি ভ্যাকসিনেটেড অ্যানিমালস আর দেন exposed to the pathogen against which they have been vaccinated, they can expect a level of protection from the disease. তাহলে যখনই তার মধ্যে যেহেতু ইমিউন রেসপন্সটা আছে, যখনই আবার সে বাহিরের প্যাথোজেন দিয়ে ওই প্যাথোজেনটা দিয়ে সে আক্রান্ত হলো, সে কিন্তু খুব দ্রুত একটা লেভেল অফ প্রোটেকশন বা একটা লেভেল অফ অ্যান্টিবডি কিন্তু তার শরীরে ডেভেলপ করবে। এই জন্যই আমাদের হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের একটা মেজার্স বা একটা অ্যাকশন থাকবে সবসময় ইমিউনাইজেশন। আরেকটা হচ্ছে তোমার ইন্টারফেরেন্স। ইন্টারফেরেন্সটা হচ্ছে কি বা উদাহরণ হচ্ছে যে আমি ইন্টারফেয়ার করবো বা বাধা দিব যে ইন্টারফেরেন্স উইথ দ্য লাইফ হিস্টোরি অফ দ্য কজাল এজেন্টস অর উইথ দ্য কোর্স অফ দ্য ডিজিজ। তাহলে যে কজাল এজেন্ট বা যে মাইক্রোবিয়াল এজেন্ট যারা ডিজিজটা করতেছে তাদের লাইফ সাইকেলে বাধা প্রদান করবে অথবা ডিজিজ যেটা ঘটতেছে সেই ডিজিজটার কোর্সে তোমার হচ্ছে যে বাধা প্রদান করবে এবং এটার মধ্যে অনেকগুলা ফ্যাক্টর বা অনেকগুলা প্রসিডিউর আছে যে একটা হচ্ছে তোমার ডিসইনফেকশন। দেখো ইট ইজ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য মাইক্রোবিক কজেস অফ দ্য ডিজিজ। তাহলে ডিসইনফেকশনটা হচ্ছে যে যে কোনো যে মাইক্রোবিয়াল কজ যেগুলো আছে সেগুলোকে ডিস্ট্রাকশন করে ফেলা কোনো একটা কেমিক্যাল মিনসের মাধ্যমে এবং যে কেমিক্যালের মাধ্যমে এটা করা হচ্ছে সেটাকে আমরা বলি কি ডিসইনফেক্ট্যান্ট। সো এই যে ডিসইনফেকশন যে প্রক্রিয়াটা আছে এটার আবার দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে তোমার কনকারেন্ট আর একটা হচ্ছে তোমার টার্মিনাল। সো যখন ডিসইনফেকশন ইজ অ্যাপ্লাইড during the course of the disease and involves the destruction of the microbes in the immediate surroundings of the affected animals like stable or the secretion of the body waste. দ্যাট মিনস যে যখন ডিজিজটা সংঘটিত হয়েছে, ডিজিজটা চলাকালীন সময় আমরা ডিসইনফেকশন করতেছি সেই ফার্মে বা ফার্মের আশেপাশে বা অ্যানিমাল যেখানে থাকতেছে সেই জায়গাটাতে বা তার সিক্রেশনগুলা বা তার কার্কাসটাতে উপরে, সেই স্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে কনকারেন্ট। আর যখন টার্মিনাল কোনটা যে অ্যাপ্লাইড আফটার দ্য ডেথ অর দ্য রিমুভাল অফ দ্য অ্যানিমালস। তো যখন অ্যানিমালটা মারা যাচ্ছে বা অ্যানিমালটাকে আমরা ওই শেড থেকে সরাই দিচ্ছি বা স্লটারিং এর জন্য দিয়ে দিচ্ছি, তারপরে সেই শেডটাকে পরিষ্কার করার জন্য আমরা যে ডিসইনফেকশন করতেছি সেটা হচ্ছে তোমার টার্মিনাল স্টেজ। তারপরে আছে হচ্ছে তোমার ডিসইনফেস্টেশন। এটা হচ্ছে যে ডিস্ট্রাকশন অফ দ্য রডেন্টস অর ইনসেক্ট হুইচ মে প্রেজেন্ট অন দ্য ফার্ম এরিয়া অর অ্যানিমাল সারাউন্ডিং।
and may transmit the disease. এখানে আসলে রডেন্ট বা ইনসেক্ট এগুলোকে আমরা সংক্ষেপে বলতে পারি হচ্ছে তোমার ভেক্টর। ভেক্টর যারা আছে ভেক্টরগুলো আসলে তার মধ্যে ওই জীবাণুর কোনো জীবনচক্র সম্পন্ন হয় না, কিন্তু ভেক্টর একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে তোমার হচ্ছে যে জীবাণুটাকে ট্রান্সমিট করবে। এখন এই ভেক্টরকে ডিস্ট্রাকশন করে ফেলা, দ্যাট মিনস এই রডেন্ট বা এই ইনসেক্টগুলোকে ডিস্ট্রাকশন করা, এইটাকেই বলা হচ্ছে যে তোমার ডিসইনফেস্টেশন। এবং এইটা হচ্ছে কি সেই জীবাণুটাকে বা তার লাইফ সাইকেলকে ইন্টারফেয়ার করার একটা মাধ্যম। পাশাপাশি হতে পারে যে ট্রিটমেন্ট অফ দ্য সিক অ্যানিমালস, যদি আমরা ইমিডিয়েট ট্রিটমেন্টটা নেই অ্যাফেক্টেড অ্যানিমালসে, এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা মেজার। কারণ কি যে যদি সেই অ্যানিমালটাকে লং টাইম যদি আমরা রেখে দেই সেই সিক অ্যানিমালটাকে, যে তাকে ট্রিটমেন্ট না দিয়ে, সে অ্যানিমালটাও কিন্তু একজন সোর্স হিসাবে বা সে কিন্তু ক্যারিয়ার হিসাবে কাজ করতে পারে। দেন হচ্ছে এলিমিনেশন অফ দ্য ইন্টারমিডিয়েট হোস্ট। ইন্টারমিডিয়েট হোস্ট এই যে আসলে তোমাকে আমি আগে যেটা বলতেছিলাম যে একটা হোস্ট থেকে আরেকটা হোস্ট, তো এই যে হোস্ট সেটা হচ্ছে তোমার ডেফিনিট হোস্ট বা ফাইনাল হোস্ট, কিন্তু এর মধ্যবর্তী একটা হোস্ট আছে, সেটাকে অনেক সময় বলা হয় হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট হোস্ট বা সেকেন্ডারি হোস্ট। তো ইন্টারমিডিয়েট হোস্ট যারা আছে তাদের মধ্যে হয় কি যে কোনো একটা জীবাণু তার লাইফ সাইকেলের কিছু অংশ হয়তোবা ডেফিনিট হোস্টে করতেছে, কিছু অংশ এই ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে করতেছে। তো এই ইন্টারমিডিয়েট হোস্টগুলোকেও আমরা কিন্তু ডিস্ট্রাকশন করে কিন্তু ইন্টারফারেন্স করতে পারি। ফর এক্সাম্পল এখানে তোমার মসকুইটো বা ফ্লিসের কথা বলা হচ্ছে, যেমন মসকুইটো কিন্তু, যেমন তোমার এডিস, এডিস কি করতেছে, ডেঙ্গি ভাইরাসের একটা জীবনচক্র, সে কিন্তু তোমার হচ্ছে যে এডিস মশার মধ্যে কিন্তু সম্পন্ন করতেছে। ফলে আমরা যদি এডিস মসকুইটোকে ডিস্ট্রাকশন করে ফেলতে পারি তাহলে কিন্তু ডেঙ্গি ভাইরাসটা বা ডেঙ্গি কিন্তু হবে না। এটাই বলা হচ্ছে যে ডিস্ট্রাকশন অফ দ্য ইন্টারমিডিয়েট হোস্ট। অ্যান্ড দেন হচ্ছে তোমার ডিসপোজাল অফ দ্য কার্কাস, যে কজাল এজেন্ট যেটা আছে, কজাল এজেন্ট অফ সাব ইনফেকশাস এজেন্ট কিন্তু অনেক সময় তোমার কার্কাসে বা মৃতদেহের মধ্যে কিন্তু থেকে যেতে পারে, সেই জন্য তাদেরকে ঠিকভাবে ডিসপোজ করতে হবে বা সৎকার করতে হবে। এবং সেটার জন্য আছে কি বারিয়াল আছে এবং বার্নিং মেথড আছে। বারিয়াল এবং বার্নিং এর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আসলে ডিসপোজাল অফ কার্কাস নিয়ে একটা ক্লাসই হবে হয়তোবা সেমিস্টারের শেষের দিকে আরকি। তো এটাও এই ডিসপোজাল অফ কার্কাস এটাও তোমার হচ্ছে যে সেই মাইক্রোবিয়াল কজের বা মাইক্রোবসের জীবনচক্রে ইন্টারফেয়ার করার একটা মাধ্যম। দেন হচ্ছে তোমার রিজার্ভিয়ার কন্ট্রোল। অনেক সময় কিছু তোমার ওয়াইল্ড অ্যানিমেল আছে তারা কিন্তু তোমার রিজার্ভিয়ার হিসেবে কাজ করতে পারে। কার জন্যে? ডোমেস্টিক অ্যানিমেলের জন্য অথবা মানুষের জন্য। তো এই যে রিজার্ভিয়ার যে অ্যানিমেলগুলো আছে তাদেরকে কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে যাতে আমরা ডোমেস্টিক অ্যানিমেলগুলাকে রক্ষা করতে পারি, অথবা তাদের যদি জেনেটিক ইমপ্লিমেন্টেশন থাকে সেক্ষেত্রে যেন হিউম্যান বিংও যাতে রক্ষা পায়। কেয়ার শুড বি টেকেন টু প্রিভেন্ট আনইউজুয়াল মুভমেন্ট অফ দ্য সাচ অ্যানিমালস টু দ্য অ্যানিমাল প্রিমিক্সেস। তাহলে এই ধরনের অ্যানিমেলগুলা যাতে ফার্মে ঢুকতে না পারে সেইটার দিকে তোমার হচ্ছে যে প্রিভেনশন বা অ্যাকশন, নেসেসারি অ্যাকশন নিতে হবে। তো আসলে যেটা হবে যে এখানে পরের পয়েন্টে যদিও বলা হচ্ছে যে পসিবল কিলিং অফ দ্যাট অ্যানিমাল, কিন্তু অ্যানিমেল এথিক্স এর সাথে আসলে এই ধরনের পয়েন্ট যায় না। আমরা আসলে কিলিংটা নট সুইটেবল ওয়ার্ড। যেটা মেইনলি যেটা আসবে যে আমাদেরকে কেয়ার নিতে হবে যাতে ওই অ্যানিমেলগুলো আমাদের ফার্মের মধ্যে প্রবেশ করতে না পারে। ফর এক্সাম্পল যদি তুমি স্ট্রিট ডগ যেগুলো আছে, স্ট্রিট ডগ তো তোমার রেবিস ক্যারিয়ার হিসেবে কাজ করে। সো যদি স্ট্রিট ডগটা তোমার ডোমেস্টিক দেখা যাচ্ছে তোমার ক্যাটেলে অথবা শিপে কামড় দিল সে, ফলে র্যাবিস হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখান থেকে কিন্তু সেই ফার্ম অ্যাটেন্ডেন্ট বা সেই ফার্মের ওনারেরও কিন্তু সে যদি ওই অ্যানিমেলটাকে অনেকদিন সংস্পর্শে থাকে বা তার কাটাছেঁড়া থাকে সেখান থেকে কিন্তু তারও কিন্তু র্যাবিস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এটাই বলা হচ্ছে যে সেইজন্য আমাদের এই ধরনের রিজার্ভিয়ার অ্যানিমাল গুলোকে কন্ট্রোল করতে হবে যাতে আমরা কন্টাজিয়াস ডিজিজটাকে প্রিভেনশন করতে পারি। And finally, health education. People should be given proper education regarding the necessary precaution. So that to be taken for this mass propaganda, media like social network, TV, mobile features, postering can serve the purpose well. আসলে মানুষকে সচেতন করতে হবে। সর্বোপরি যে কোনো ডিজিজ, কন্টাজিয়াস ডিজিজগুলোকে বা ইনফেকশাস ডিজিজগুলোকে কন্ট্রোল করার জন্য মানুষকে সচেতন করতে হবে। যদি কারণ হচ্ছে যে যাদের ক্ষেত্রে তোমার জেনেটিক ডিজিজগুলা কি করার জন্য কিন্তু মানুষ এই থাকতে হবে যাতে আমরা ফর এক্সাম্পল কেউ একজন বাজারে যাচ্ছে বা ওয়েট মার্কেট যেটা আরকি লাইভ বার্ড মার্কেট। এখন আমরা যেহেতু আমরা জানি যে বার্ড ফ্লু কিন্তু হিউম্যানে ট্রান্সমিট হতে পারে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটা। তো এখন আমরা যদি বাজারে যদি একটু মাস্কটা পরে যাই, নরমাল এখনকার সময় বাদ দাও, এই করোনা প্যান্ডেমিক না, এমনি সময় যদি আমরা বাজারে যদি মাস্ক পরে যাই এবং আসার পরে যদি ভালোভাবে নিজেদেরকে পরিষ্কার করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু তোমার
ওই ফ্লুটাতে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জাতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু কমে আসে। তো এটাই বলা হচ্ছে যে এজন্য মানুষকে কিন্তু সচেতন করতে হবে। পাশাপাশি আ ফার্ম ওনার যারা আছে তারা জানি অ্যানিমেল গুলাকে ঠিকমতো ইমিউনাইজড করে, ঠিকমতো জানি ভ্যাকসিনেশন করে এবং ঠিকমতো জানি ডিওয়ার্মিং করে। সেইজন্যে কিন্তু এই ধরনের প্রোপাগান্ডা গুলা কিন্তু তোমার ইউজ করতে হবে। সেটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হতে পারে অথবা মোবাইল ফিচার, এই ধরনের ফিচারগুলো যেহেতু এখন বেশি চলে, এগুলাই এখন আসলে এপ্লাই করতে হবে আরকি। সো এটাই, এই টপিকসটা আসলে সহজ একটা টপিকস। আমার এই পর্যন্তই থাকবে। যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো আরকি। সবাই আছো কিনা? স্যার একটা কোশ্চেন জি ছিল। স্যার। হ্যাঁ, শিওর। স্যার ওই যে বলছেন ডায়াগনোসিস দুই ধরনের, একটা ছিল আর্লি ডায়াগনোসিস, ওইটা কি যেন বলছেন যে হ্যাঁ, আমি বলেছিলাম যে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস আর একটা কনফার্মেটরি ডায়াগনোসিস। প্রিজাম্পটিভ। প্রিজেন্টিভ, দুইটার মধ্যে আর কি মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্সটা হচ্ছে যে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস গুলো আমরা সাধারণত প্রাথমিক অবস্থায় যেটা তোমার করে থাকি, দেখা যায় যে তোমার তার ক্লিনিক্যাল সাইন সিম্পটম দেখে, হ্যাঁ? অথবা তার পোস্টমর্টেম লেশন দেখে, অথবা হতে পারে যে খুবই ইনিশিয়াল পর্যায়ে কিছু কিন্তু তোমার টেস্ট থাকে। যেমন তোমার ফর এক্সাম্পল আমি বার্ড ফ্লুর কথা বলি। বার্ড ফ্লুর ক্ষেত্রে এক ধরনের কিট পাওয়া যায়। এই কিটটা দিয়ে আমরা খুবই র‍্যাপিডলি উইদিন ৩-৪ মিনিটের মধ্যে আমরা কিন্তু এনশিওর হতে পারি যে তার মধ্যে সে বার্ড ফ্লু ক্যারিয়ার কিনা। তো এই ধরনের তোমার হচ্ছে যে টেস্ট গুলাকে বলা হচ্ছে যে তোমার প্রিজাম্পটিভ টেস্ট বা প্রিজাম্পটিভ ডায়াগনোসিস। আর যদি আমরা কনফার্মেটরি ডায়াগনোসিস এ যাই, কনফার্মেটরি ডায়াগনোসিসটা অবশ্যই ল্যাব বেসড হবে। এক্ষেত্রে তোমার ১ম এ যদি মাইক্রোবস এর কথা বলো, কালচার করে দেখা যেতে পারে বা কিছু বায়োকেমিক্যাল টেস্ট করে হতে পারে, অথবা ফাইনালি তোমার মলিকুলার ক্যারেক্টারাইজেশন করে আমরা কিন্তু একটা জীবাণুকে বা একটা তোমার প্যারাসাইটকে কিন্তু কনফার্ম করতে পারি যে এটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার কনফার্মেটরি ডায়াগনোসিস। মেইনলি প্রিজাম্পটিভ ডায়াগনোসিস যেটা, এটা তোমার ক্লিনিক্যাল সাইন সিম্পটম দেখে বলা হয় আরকি। এটাই বলা হচ্ছে যে এবং ওই জিনিসটাই তোমার আসলে আর্লি ডায়াগনোসিস, যেটা আমরা একদমই ইনিশিয়াল পর্যায়ে যে ডায়াগনোসিসটা করব। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট উইকে যদি স্যার ক্লাস নেয় তো নিল, আর যদি না নেয় তাহলে সেক্ষেত্রে আমি কন্ট্যাক্ট করবো আরকি। তোমাদের সিআর কে জানিয়ে দিব আরকি। জি স্যার। ঠিক আছে?